আসসালামু আলাইকুম। কুমিল্লা বোর্ড 2025 সালের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এমসিকিউ প্রশ্নটি আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করছি, সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে। এখানে প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত কোনটি? অংশীদারদের চলতি হিসাবের ক্রেডিট উদ্বৃত্ত বলতে বোঝানো হয় দায়, আর চলতি হিসাবের ডেবিট উদ্বৃত্ত বলতে বোঝানো হয় সম্পদ। দুই নম্বর প্রশ্নে দায় মালিকানা অনুপাতের নির্ণয়ের প্রয়োজন কেন? দায় মালিকানা অনুপাত নির্ণয়ে কি প্রয়োজন সেটা হচ্ছে, আমরা দায় মালিকানা অনুপাতের সূত্রটি হচ্ছে মোট বহির্দায় ভাগ হচ্ছে মালিকানা তহবিল। আর মোট বহির্দায় মানে হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়ের যোগফলই হচ্ছে মোট বহির্দায়, এবং সেটাকে আমরা মালিকানা তহবিল দিয়ে ভাগ করলেই পেয়ে যাব দায় মালিকানা অনুপাত। তাই এখানে তিনটি মানেরই প্রয়োজন আমাদের। তাই দায় মালিকানা অনুপাতের সূত্র অনুযায়ী মোট বহির্দায় ভাগ মালিকানা তহবিল, এর জন্য আমাদের তিনটি মানই প্রয়োজন। তাই উত্তর হবে 1, 2 ও 3। 3 ও 4 নং প্রশ্নের জন্য উদ্দীপক দেওয়া আছে। এখানে অর্পিতা কোম্পানি লিমিটেড এর বিশদ আয় বিবরণীতে নিজের তথ্যগুলো দেওয়া রয়েছে। এখানে তথ্যগুলো পড়ার পূর্বে আমি প্রশ্নটি পড়ে আসি। এখানে বলা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে, আমি এখানে সূত্র লিখছি আগে। বিক্রিত পণ্যের ব্যয় সমান প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ। আমি এখন এই মানগুলো নিচে নিচে লিখছি যতগুলো আইটেম রয়েছে। এখানে দেখো আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য 25,000 যোগ এখানে ক্রয় দেওয়া আছে 37,500 এবং ক্রয় ফেরত আছে 1,000। তাহলে এই 37,500 থেকে আমরা 1,000 যেটা মাইনাস করে দিব। আমি এখানে এইভাবে রাখতেছি আমাদের জায়গা স্বল্পতার কারণে। নিট ক্রয় বলতে তা কিন্তু 37,500 নয়, এখান থেকে 1,000 টাকা মাইনাস হবে। তারপর প্রত্যক্ষ খরচ হচ্ছে, এখানে আমদানি শুল্ক রয়েছে, প্রত্যক্ষ খরচ আর কোনো আইটেম নেই। প্রত্যক্ষ খরচ এখানে 500 যোগ হবে, এবং সমাপনী মজুদ পণ্য হচ্ছে এখানে 24,000 টাকা। এই 24,000 টাকা মাইনাস করে দিব। এখানে কিন্তু বিক্রয় ফেরত দেওয়া মানে ওরা দিয়েছিল প্রশ্নে ব্যাস লাগানোর জন্য, বিক্রয় দিয়েছে ব্যাস লাগানোর জন্য, ভাড়াও দিয়েছে ব্যাস লাগানোর জন্য। সো এই তিনটি আইটেম কিন্তু এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য প্রয়োজন হবে না। তাহলে আমরা এখানে প্রারম্ভিক মজুদ পণ্য এই 25,000 টাকার সাথে আমরা যোগ করব 37,500 থেকে 1,000 মাইনাস হলে হবে 36,500, তারপর যোগ হচ্ছে 500 মাইনাস হচ্ছে 24,000। তাহলে উত্তর হচ্ছে আমাদের 38,000 টাকা। এই হচ্ছে আমাদের গ, 3-এর গ হচ্ছে 38,000। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোম্পানির হিসাব বছর শেষে বকেয়া ভাড়ার পরিমাণ ছিল 500 টাকা, যা সমন্বয় করা হলে কি হতো? অর্থাৎ এখানে ভাড়া ছিল, ভাড়া এখানে ছিল কত? মোট 3,000 টাকা ছিল ভাড়া। আর ওরা বলছে এখানে যে সমন্বয়ে যদি 500 টাকা ভাড়া বকেয়া থাকে তাহলে কি হতো? তাহলে সমন্বয় হলে কি ঘটবে? যদি ভাড়ার সাথে আমার 500 টাকা যোগ হয়, যেহেতু বকেয়া বলেছে, বকেয়া কিন্তু যোগ করতে হয়, তাহলে ভাড়া খরচ বাড়ার কারণে আমাদের নিট মুনাফা কমে যাবে। নিট মুনাফা কমে যাবে এবং আমাদের মোট ভাড়ার পরিমাণও 3,000-এর সাথে 500 যোগ হয়ে 3,500 টাকা হবে। আর মোট মুনাফা কমবে না, কারণ ভাড়া হচ্ছে মোট মুনাফার পরে ভাড়ার ধাপ। সো মোট মুনাফার আগে ভাড়ার কোনো ধাপ নেই। এই কারণে আমাদের নিট মুনাফা কমবে এবং মোট ভাড়ার পরিমাণ বাড়বে। তাহলে 1 এবং 3 হচ্ছে এটার উত্তর। 5 নম্বর প্রশ্নে 40 একক পণ্যের উৎপাদন ব্যয় হচ্ছে 800 টাকা, কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা অর্জন করে। এখানে আমরা যদি চাই, এখানে 40 একক পণ্যের উৎপাদন ব্যয় 800 টাকা, এখানে তো 40 এককের কথা বলা রয়েছে, আর এখানে চাওয়া হয়েছে 1 একক পণ্যের বিক্রয় মূল্য কত।
তাহলে আমরা চাইলে আগে বিক্রয় মূল্য বের করে 40 দিয়ে ভাগ করতে পারি, অথবা 40 দিয়ে ভাগ করেও বের করতে পারি। আমরা কাজ করি, একটা এককের উৎপাদন ব্যয় কত, একক প্রতি উৎপাদন ব্যয়। যেহেতু এখানে আমাদের এখানে যে 800 টাকা রয়েছে, 800 কে যদি আমরা 40 দিয়ে ভাগ করি তাহলে বের হয়ে যায় 20 টাকা হচ্ছে আমাদের উৎপাদন ব্যয় একক প্রতি। এখন বলা হচ্ছে একক প্রতি বিক্রয় মূল্য কত। এখানে বিক্রয় মূল্যের যে মুনাফার হার কিন্তু বলা রয়েছে, কোম্পানি বিক্রয় মূল্যের উপর 20% মুনাফা ধরতে হবে। তাহলে মুনাফার হার যদি বিক্রয় মূল্যের উপর থাকে, আমাদের সেটা কিন্তু ব্যয়ের উপর আনতে হবে। তাই আমরা কিন্তু চাইলে এই মুনাফা বের করে নিতে পারি আগে। মুনাফা হচ্ছে, আমরা এখানে ব্যয় রয়েছে 20 টাকা, আর মুনাফা আমরা যদি এই উপরে 20, নিচে হচ্ছে 100 মাইনাস 20। এটার কারণ হচ্ছে, যদি মুনাফার হার বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকে আর আমাদের এখানে যদি ব্যয় বা ক্রয় মূল্যের টাকা দেওয়া থাকে, তাহলে কিন্তু নিচে হারটা মাইনাস করতে হয়, অথবা মুনাফার হার চেঞ্জ করে 25% করে নিতে হবে। ঠিক আছে, তাই আমি চেঞ্জ করে নাই, সরাসরি ব্যবহার করে দেখিয়েছি। কারণ আমি আবারও বলছি, এখানে উৎপাদন ব্যয় 20 টাকা, কিন্তু মুনাফার হার কিন্তু ব্যয়ের উপর বলা নেই, মুনাফার হার বলা আছে বিক্রয় মূল্যের উপর। এই কারণে হারটাকে আমরা চেঞ্জ করে ব্যয়ের উপর নিয়ে গেছি। তাহলে আমরা এই 20 কে আমরা 20 দিয়ে গুণ দিব আর 80 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে বেরোব 5 টাকা। এখন উৎপাদন ব্যয় ছিল আমাদের, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে, একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে আমাদের, উৎপাদন ব্যয় ছিল 20 টাকা আর মুনাফা হচ্ছে 5 টাকা, তাহলে মোট হচ্ছে 25 টাকা। এই হচ্ছে 25 টাকা হচ্ছে উত্তর। আর যদি মুনাফা বলতো তাহলে উত্তর হতো 5 টাকা। রক্ষিত আয় বিবরণীর মূল উদ্দেশ্য কি? রক্ষিত আয় বিবরণীর মূল উদ্দেশ্য হচ্ছে লভ্যাংশ বন্টন করা। রক্ষিত বা সংরক্ষিত আয় বিবরণীর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কি, লভ্যাংশ বন্টন করা। 7 নম্বরে বলা হয়েছে বিক্রয় খরচ ও প্রশাসনিক খরচ সংমিশ্রণকে কি বলা হয়? আমরা যারা উৎপাদন ব্যয় বিবরণী শিখেছিলাম, আমরা জানি যে বিক্রয় ও বন্টন খরচ আর অফিস ও প্রশাসনিক খরচ, এই দুটি খরচকে একসাথে পরিচালন ব্যয় বলা হয়। একসাথে কি বলা হয়? পরিচালন ব্যয়। 8 নম্বরে বলা হয়েছে বাজার মূল্য নিম্নগামী হলে কোন পদ্ধতি অধিক কার্যকর? এখানে খেয়াল করো, এই বাজার মূল্য স্থির বা স্থিতিশীল বা নিম্নগামী, এই যে স্থিতিশীল নিম্নগামী, অর্থাৎ বাজার যদি স্থির থাকে অথবা নিম্নগামী হয়, সেক্ষেত্রে কিন্তু কার্যকর হচ্ছে ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতি কার্যকর। আর বাজার যদি ঊর্ধ্বগামী হলে লিফো পদ্ধতি কার্যকর, কিন্তু বর্তমানে সেটি কিন্তু নিষিদ্ধ। ঠিক আছে, তাই আমি একটু এখানে বুঝিয়ে দিলাম, যেহেতু এখানে বাজার নিম্নগামী বলেছে, তাহলে এটা হচ্ছে ফিফো পদ্ধতি। এটার বাংলা হচ্ছে আগে আসে আগে যায়, বা আগের মাল আগে ছাড়া পদ্ধতি। আগের মাল আগে ছাড়া পদ্ধতি। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে অতিরিক্ত সময়ের মজুরি কোন ধরনের ব্যয়? এই যে অতিরিক্ত সময়ের মজুরি বা ওভার টাইমের যে মজুরি, সেটি একটি পরোক্ষ খরচ। সেটি কি? একটি পরোক্ষ খরচ। আর পরোক্ষ খরচ কিন্তু আমাদের কারখানা ও পরিবের মধ্যে পড়ে। কারখানা ও পরিবেশ। তাহলে আমরা অবশ্যই এই এমসিকিউটি খেয়াল রাখবো যে অতিরিক্ত সময়ের মজুরি বা ওভার টাইমের যে মজুরি, সেটি পরোক্ষ খরচ বা কারখানা ও পরিবের মধ্যে পড়বে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 11 এবং 12 নম্বর প্রশ্নের জন্য উদ্দীপক দেওয়া আছে। আমি উদ্দীপক পড়ার পূর্বে প্রশ্ন পড়ে আসি। উক্ত কারবারের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ চাওয়া হয়েছে। বন্টনযোগ্য মুনাফা, তাহলে আমরা জানি যে নিট মুনাফা থেকে কতগুলো খরচ বাদ দিলেই বন্টনযোগ্য মুনাফা পেয়ে যাই আমরা। এখানে কিন্তু নিট মুনাফা দেওয়া আছে কত, আমি ছক করতেছি না, জাস্ট আমি যেহেতু এমসিকিউ করতেছি, নেট মুনাফা হচ্ছে আমাদের এখানে 2,01,500। এখান থেকে আমরা বাদ দিব কি কি দেখো। আমরা প্রথমে যে মুনাফা, মূলধন দেওয়া ছিল, 3 জনের মূলধন দেওয়া ছিল, রুবি, মিতা এবং রিমুর 2.5 লাখ টাকা, 1,50,000 এবং 2 লাখ, সব মিলে হচ্ছে 6 লাখ টাকা। তাহলে আমরা মূলধনের সুদটা মাইনাস করে দিব, কমিয়ে দিব। মূলধনের সুদ এই 6 লাখের 5%, যেহেতু মুনাফার হার, সুদের হার হচ্ছে 5%, তাহলে 30,000 টাকা বের হবে আমাদের এইখানে।
তারপর আমরা মাইনাস করব এখানে মাসিক যদি সে 5,000 টাকা বেতন পায় তাহলে 12 মাসে সে বেতন পাবে, একজন যে বেতন পাবে সেটা হচ্ছে 5,000 করে 12 মাসে, 5 × 12 = 60,000 টাকা হচ্ছে আমাদের। এই দুইটা খরচ যদি মাইনাস করে দেই তাহলে আমাদের বের হয়ে যাবে 1,02,01,500 মাইনাস হচ্ছে 30,000 মাইনাস 60,000, 1,11,500, 1,11,500 টাকা হচ্ছে আমাদের এই বন্টনযোগ্য মুনাফা, বন্টনযোগ্য মুনাফা। এরপরে আমাদের হচ্ছে এখানে চাওয়া হয়েছে যে রবির লাভের অংশ কত। রবি হচ্ছে প্রথম জন, তো প্রথম জনের এখানে অনুপাতের হার দেওয়া আছে 3:2:1, 3:2:1 মিলে মোট কত 6। তাহলে আমরা এখানে এটা করলাম 10 নম্বরের জন্য। এখন 11 নম্বরের জন্য যেটা রবির মূল লাভের অংশ, তাহলে রবি পাবে এখানে এই যে 1,11,500 টাকা রয়েছে, রবি এর 6/3 পাবে। তাহলে এটাকে যদি আমরা 6/3 করি তাহলে হবে 55,750, 55,750। তাহলে এখানে হচ্ছে 55,750 হচ্ছে 11-এর উত্তর, আর 10-এর উত্তর ছিল 1,11,500। আশা করি বুঝতে পেরেছ। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য যে পরিমাণ মাল সর্বদা মজুত রাখা আবশ্যক সেটা হচ্ছে নিরাপত্তা মজুত। শুধু উৎপাদনের ক্ষেত্রে না, বিক্রয়কারী প্রতিষ্ঠানেরও পণ্য যেন সর্বদাই পণ্য যেন শর্ট না পড়ে, সে তার জন্য যে মজুত একেবারে গোপনে রাখা হয় সেটাকে বলা নিরাপত্তা মজুত। তাহলে উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু সর্বদাই যেন পণ্যের ঘাটতি না দেখা দেয়, যার জন্য যে মজুত রাখা হয় তা হচ্ছে নিরাপত্তা মজুত। 13 নম্বরে বলা হচ্ছে শেয়ার অধিহারের পরিমাণ কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে কোন খাতে প্রভাবিত করবে। আমরা জানি শেয়ার অধিহার হচ্ছে একটি মূলধন জাতীয় প্রাপ্তি, সেটা মালিকানা সত্ত্ব। শেয়ার অধিহার কিন্তু মালিকদের থেকে রাখা হয়, সো এটা মালিকানা সত্ত্ব। 14 নম্বর বলা হচ্ছে রেওয়া মিলে ভাড়া 2/1 অংশ যদি 3/2 যদি হয় 60,000 টাকা। তো আমি তো এরকম অনেকগুলো অঙ্ক তোমাদের পড়িয়েছিলাম অধ্যায়ভিত্তিক ক্লাসেও, পাশাপাশি আবার বোর্ড কোশ্চেন গুলোর মধ্যে ছিল। এখানে বলা হচ্ছে যে বিশদ বিবরণীতে ভাড়া বাবদ কত টাকা দেখাতে হবে। তাহলে বিশদ বিবরণীতে কিন্তু পূর্ণ বছরে ভাড়া দেখাতে হয়। তাহলে ভাড়া যদি আমাদের এখানে ভাড়া হচ্ছে 60,000 টাকা, আমরা বকেয়া দেখাবো কত। এই বকেয়া হচ্ছে এই 60,000-কে, এই 60,000-এর মধ্যে কিন্তু 2 অংশ টাকা এখানে আছে, তা আমরা 2 দিয়ে ভাগ করবো আর 1 দিয়ে গুণ দিব, তাহলে পেয়ে যাবো আমরা 30,000 টাকা। তাহলে মোট হবে আমাদের 90,000 টাকা। এই হচ্ছে 90,000 টাকা হচ্ছে আমাদের ভাড়া খরচ। সমাপনী মজুত পণ্য বৃদ্ধির ফলে কি হয়। সমাপনী মজুত পণ্য কিন্তু আমরা জানি রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়। এখন সমাপনী মজুত পণ্য যদি আমরা সবসময় সমাপনী মজুত পণ্যের মূল্য কিন্তু কমানোর চেষ্টা করি। কেন কমানোর চেষ্টা করি? কারণ রক্ষণশীলতার নীতি অনুযায়ী যত কমাবো তত আমাদের নিট মুনাফা কম দেখাবে। আর যদি সমাপনী মজুত পণ্যের মূল্য বাড়িয়ে ফেলি তাহলে আমাদের নিট মুনাফা কি হয়ে যাবে, মোট মুনাফা কি হয়, বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে এখন খেয়াল করো, যদি সমাপনী মজুত পণ্য যদি বৃদ্ধি পায় তাহলে যেন মোট মুনাফাও বৃদ্ধি পাবে, আর নিট মুনাফা যেহেতু এখানে নেই, নিট মুনাফা থাকলে নিট মুনাফা বৃদ্ধি পেত, যেহেতু মোট মুনাফা বৃদ্ধি পেলে নিট মুনাফা বৃদ্ধি পাবে। আর একটা জিনিস, বিক্রিত পণ্যের ব্যয় হ্রাস পাবে। হ্যাঁ, সমাপনী মজুত পণ্য আমরা যখন এটা যত মূল্য বাড়াবো ততই বিক্রিত পণ্যের ব্যয় কমে যাবে, কারণ সমাপনী মজুত পণ্য বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে মাইনাস হয়। এই কারণে যত সমাপনী মজুত পণ্যের মূল্য বাড়বে বিক্রিত পণ্যের ব্যয় তত কমবে, মোট মুনাফা তত বাড়বে। উত্তর হচ্ছে 1 এবং 3। 16 নম্বরে বলা হয়েছে পাবলিক লিমিটেড কোম্পানির গঠন করতে কমপক্ষে কতজন সদস্য লাগে। এখানে কমপক্ষে বলা আছে, তাহলে সর্বনিম্ন কতজন। পাবলিকের ক্ষেত্রে 7 জন আর প্রাইভেটের ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন। ঠিক আছে। 17 নম্বরে অংশীদারি ব্যবসা কারবারের বন্টনকৃত মুনাফা স্থির মূলধন পদ্ধতিতে কোন হিসাবে যায়। এই যে বন্টনকৃত মুনাফা অথবা যে খরচগুলো থাকে, বেতন, তারপর হচ্ছে মূলধনের সুদ, উত্তোলনের সুদ, এই সবগুলোই কিন্তু স্থির মূলধন পদ্ধতি, যেটাকে আমরা স্থায়ী মূলধন পদ্ধতি বলি, এই পদ্ধতিতে কিন্তু মূলধন হিসেবে যায় না, সেটা তার জন্য চলতি হিসাবে একটি ঘর করতে হয়, চলতি হিসাবে যায়। আর যদি এটা পরিবর্তনশীল মূলধন পদ্ধতি হতো তাহলে কিন্তু এখানে আমাদের মূলধন হিসেবেই যেত। 18 নম্বর একটা উদ্দীপক রয়েছে 18-19 নম্বরের জন্য। এখানে চাওয়া হচ্ছে মোট সম্পদের পরিমাণ কত। এখানে স্থায়ী সম্পদ হচ্ছে 60,000 টাকা, চলতি দায় হচ্ছে 1 লাখ টাকা, চলতি মূলধন হচ্ছে 3 লাখ টাকা, শেয়ার অবহার হচ্ছে এখানে আমাদের কত টাকা, 20,000 টাকা। তাহলে মোট সম্পদ বলতে আমি যদি বলি এই অঙ্ক অনুযায়ী, সেটা হবে চলতি সম্পদ
স্থায়ী সম্পদ আর হচ্ছে অলিক সম্পদ। ঠিক আছে, তাহলে চলতি সম্পদ আমাদের আজকে প্রশ্নে নাই, কিন্তু স্থায়ী সম্পদ কিন্তু আমাদের আছে 6 লাখ টাকা, আর অলিক সম্পদ আমাদের আছে শেয়ার উপহার 20,000 টাকা। এখন চলতি সম্পদ বের করবো কিভাবে? আমরা একটা সূত্র কিন্তু আগে থেকে জানি, যে চলতি মূলধনের সূত্রটি আমরা জানি। চলতি মূলধনের অপর নাম হচ্ছে কার্যকরী মূলধন, যেটা চলতি সম্পদ থেকে, এই সূত্র সম্পর্কে আমাদের সবারই পরিচিতি আছে। চলতি সম্পদ থেকে চলতি দায় যদি মাইনাস করি, তাহলে কিন্তু পেয়ে যাই আমরা চলতি মূলধন। এখন আমার প্রয়োজন কি এখানে? চলতি সম্পদ। এখন খেয়াল করো, এই সমীকরণের মধ্যে বা এই সূত্রটির মধ্যে চলতি দায় কিন্তু মাইনাস করা আছে। চলতি দায়কে যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা এরকম হয়ে যাবে যে চলতি মূলধনের সাথে বীজগণিতের মতো যদি চলতি দায় আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু চলতি সম্পদ ওই পাশে চলে যাবে, মানে চলতি সম্পদ ওই পাশে ছিল। তাহলে আমরা বলতে পারি চলতি সম্পদ সমান হচ্ছে চলতি মূলধন যোগ চলতি দায়। তাহলে এখানে চলতি দায় হচ্ছে 1 লাখ আর চলতি মূলধন হচ্ছে 3 লাখ, তাহলে মোট চলতি সম্পদ হচ্ছে 4 লাখ। তাহলে সর্বসাকল্যে উত্তর হচ্ছে 10,20,000 টাকা। এই 10,20,000 টাকা হচ্ছে আমাদের। 19 নম্বরে বলা হয়েছে ব্যাংক জমাতিরিক্ত 17,000 টাকা যদি হয়, তাহলে তড়িৎ দায় কত? আমরা জানি তড়িৎ দায়ের সূত্র হচ্ছে তড়িৎ দায় সমান, তড়িৎ দায় অঙ্কে সরাসরি বর্তমানে ব্যবহার না থাকলেও তড়িৎ দায় কিন্তু বের করা যায়। চলতি দায় থেকে শুধু ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করে দিলে চলবে, ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করে দিলেই চলবে। তাহলে চলতি দায় কত আমাদের? চলতি দায় কিন্তু প্রশ্ন দেওয়া ছিল 1 লাখ টাকা, এইখানে প্রশ্ন দেওয়া ছিল 1 লাখ টাকা, আর ব্যাংক জমাতিরিক্ত এখন বলা আছে এখানে 17,000 টাকা, মাইনাস করে দিলে হবে 83,000 টাকা। এই ক নাম্বার অপশনে 83,000 রয়েছে। 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20% হলে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার কত? আমরা জানি যে বিক্রয় মূল্যের উপর থেকে ব্যয়ের উপর, ব্যয় বা ক্রয়ের উপর, এখানে তো বিক্রিত পণ্যের ব্যয় বোঝানো, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয় একই কথা, ক্রয়ের উপর মুনাফার হার বের করার সূত্রটি হচ্ছে উপর হচ্ছে হার, নিচে হচ্ছে 100 মাইনাস হার ইন্টু হচ্ছে 100। তাহলে আমরা মানটি বসিয়ে দিই, যেহেতু 20% রয়েছে 20, নিচে হচ্ছে 100 মাইনাস 20 ইন্টু 100, তাহলে আমরা পেয়ে যাব 25%। উত্তর অপশন হচ্ছে 25% অপশন রয়েছে। 21 নম্বরে বলা হয়েছে সোনালী কোম্পানির 10% অবহারের শেয়ার ইস্যু করে 9 লাখ টাকা পেল, কোম্পানির আদায়কৃত মূলধনের পরিমাণ কত? তাহলে তারা টাকা পেল 9 লাখ, কত পার্সেন্ট অবহার ছিল? 10%, তাহলে 10% টাকা কম পেয়েছে। কিন্তু আমরা জানি যে আদায়কৃত, ইস্যুকৃত, বিলিখিত কোনো মূলধনে কিন্তু কম লেখা যাবে না। তাহলে সে যদি এই 9 আদায়কৃত মূলধনটা বের করবো, যেহেতু এখানে 90% টাকা আছে, 10% টাকা অ্যাড করতে হবে সাথে, কারণ মূলধন কখনো কম লেখা যায় না। আদায়কৃত মূলধন আমরা এই যে 9 লাখ রয়েছে, যেহেতু শেয়ার প্রতি দেওয়া নেই, টোটাল টাকাটা আছে এখানে, আমরা 90 এই 10%-এর কারণে 90 দিয়ে ভাগ করবো আর 100 দিয়ে গুণ করবো, তাহলে পেয়ে যাবো আমরা 10 লাখ টাকা। এই হচ্ছে 10 লাখ টাকা হচ্ছে আমাদের আদায়কৃত মূলধন। কারণ 10% বাড়ার কারণে কিন্তু 90 দিয়ে ভাগ করেছি, যদি 5% বাড়া বলতো তাহলে 95 দিয়ে ভাগ দিয়ে আমরা 100 দিয়ে গুণ করতাম। ঠিক আছে। আচ্ছা, 22 নম্বর বলা হয়েছে প্রতি মাসের শেষে 4,000 টাকা করে সারা বছর উত্তোলন করলে 10% উত্তোলনের সুদে উত্তোলনের সুদ কত হবে? এখানে আমরা সারা বছর শেষে, আমরা জানি প্রতি মাসের শেষে যদি হয়, তাহলে আমরা 5.5 মাসের সুদ ধার্য করি। তাহলে আমরা লিখবো উত্তোলনের সুদ এই 4,000-এর 10% হচ্ছে আমাদের। এরপরে এটাকে আমরা কি করব? 5.5 দিয়ে গুণ করবো, মাস শেষে, এই কারণে 5.5 দিয়ে গুণ করবো। তো 4,000-এর
10% হচ্ছে 400 টাকা। এটা যদি আমরা 5.5 দিয়ে গুণ করি তাহলে বের হয় 2200 টাকা। 2200, এখানে অপশনে রয়েছে 2200। 23 নম্বর প্রশ্নে কোম্পানি গঠনের সময় শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের যে অধিকার পাওয়া যায় সেই মূলধনকে কি বলে? এটার মূল উত্তর হচ্ছে আমাদের অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধন। এটার বিকল্প নাম হচ্ছে নামমাত্র মূলধন। যেহেতু আজকে অপশনে নেই, নামিক মূলধন রয়েছে, না আদায়কৃত হবে না, ইস্যুকৃত হবে না, সংরক্ষিত হবে না, যেহেতু নামমাত্র মূলধন, তাহলে আমরা এটা অপশনে দিব নামিক মূলধন। তাহলে অনুমোদিত মূলধনের এটার উত্তর বিকল্প নাম হিসেবে এটা নামিক মূলধন হিসেবে বসেছে। 23 নম্বর বলা হচ্ছে লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয়? এটা জানি আমরা সবাই, বোনাস শেয়ার। লভ্যাংশ না দিয়ে বোনাস শেয়ারের মাধ্যমে লভ্যাংশ প্রদান করা হয়। 25 নম্বরে বিক্রিত পণ্যের ব্যয় 6000 টাকা, সমাপনী মজুত পণ্যের মূল্য 500 টাকা, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? তো আমরা জানি বিক্রয়যোগ্য পণ্য, আমরা এখানে যদি এই বিক্রিত পণ্যের ব্যয়ের যে বিকল্প সূত্রটি সেটি হচ্ছে বিক্রয়যোগ্য পণ্য মাইনাস সমাপনী মজুত পণ্য। আমরা কিন্তু ওইটা দিয়েও করতে পারি, আমরা সরাসরি বিক্রয়যোগ্য পণ্য বের করতে পারি। আমরা করে ফেলি বিক্রয়যোগ্য পণ্য, যে পণ্যগুলো আমি বিক্রি করতে পারতাম যদি কাস্টমার আসতো। তাহলে বিক্রয়যোগ্য পণ্য হচ্ছে এই যে বিক্রিত পণ্য যেগুলো আমি বিক্রি করেছিলাম সেগুলো তো বিক্রি করেছি, আর সমাপনী যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি কি করতে পারতাম? বিক্রি করতে পারতাম যদি কাস্টমার আসতো। তাহলে দুইটি যোগ করলে আমার বিক্রয়যোগ্য টোটাল, এগুলো আমার বিক্রয়যোগ্য ছিল। তাহলে সমাপনী বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমাদের 6000 টাকা, আর ওইখানে এটা হচ্ছে 500 টাকা, তাহলে মোট হবে 6500। 26 নম্বর বলছে ব্যাট সহ পণ্য ক্রয় 35,000 টাকা, ক্রয় ফেরত হচ্ছে 500 টাকা। যেহেতু ক্রয় এবং ক্রয় ফেরত, যদি বিক্রয় ফেরত হতো তাহলে ক্রয়ের সাথে সম্পর্ক ছিল না, কিন্তু যেহেতু ক্রয় ফেরত বলা আছে আমরা ক্রয় থেকে ক্রয় ফেরতকে বাদ দিয়ে নিব। আমরা ব্যাট সহ নিট ক্রয়টা হবে আমাদের এখানে এই যে 35,000 থেকে আমরা 500 মাইনাস করে দিলে এই 34,500 ভ্যাট সহ, ঠিক আছে? ব্যাট সহ নিট ক্রয় হচ্ছে এটা। তাহলে ভ্যাটটা বের করবো কিভাবে? সুতরাং ব্যাট বের করবো, ব্যাট সহ বলা আছে, তাহলে এই 34,500 কে আমরা 115 দিয়ে ভাগ করব আর 15 দিয়ে গুণ করব, তাহলে কত বের হয়? 4,500 টাকা। এ হচ্ছে আমাদের ক অপশনে রয়েছে ক। 27-28 নম্বরের জন্য উদ্দীপক রয়েছে। এখানে ফিফু পদ্ধতিতে প্রথমে বলা রয়েছে মজুত পণ্য মূল্যায়ন করা হয়। তাহলে আমরা জানি ফিফু মানে হচ্ছে উপর থেকে মাল বিক্রি করতে হয়। এখানে বলা হয়েছে প্রারম্ভিক মজুত পণ্য 5000 একক 4 টাকা করে, ক্রয় হচ্ছে 1100 একক 5 টাকা করে, আর ইস্যু হচ্ছে 10,000 একক। এখন আমাকে বলা হয়েছে সমাপনী মজুত পণ্যের মূল্য কত? আমি বিক্রি করেছি কত একক? 10,000 একক। 10,000 একক যদি বিক্রি করে থাকি তাহলে আমরা প্রারম্ভিক মজুত পণ্য ছিল 5,000 একক, আমরা কিন্তু সেটা প্রথমে বিক্রি করেছি। আমি এখানে 5,000 একক তারপর 11,000 একক ক্রয় করেছি। এখন আমি এখান থেকে কত একক বিক্রি করব? 10,000 একক বিক্রি করব। 10,000 একক কিন্তু আমি প্রথম বিক্রি করব এখান থেকে 5,000, আর এই 11,000 থেকে আমি বিক্রি করব 5,000। তাহলে এখানে থাকবে কত হাজার? থাকবে আর 6,000 থাকবে। এই 11,000-এর মধ্যে 6,000 থাকবে। এই 6,000টা কোন রেটের? 5 টাকা রেটের। তাহলে হবে 30,000 টাকা হবে আমাদের। এটা ফিফু পদ্ধতি হলে। তাই আমি এবার বলছি এই 10,000 কিন্তু প্রথম উপর থেকে 5,000 যাবে, আবার পরের বক্স থেকে যাবে বাকি 5,000, তাহলে থাকবে কত হাজার? 6,000। তাহলে আমরা এই 6,000 কিন্তু আমি বিক্রি করতে পারি না, এগুলো 5 টাকা দামের নিচের রেট থেকে। ফিফু মানে উপর থেকে বিক্রি করেছে, নিচের রেট এটা রয়েছে। তাহলে 30,000 কিন্তু আমাদের অপশনে আছে, উত্তর হচ্ছে 30,000। যদি কোম্পানি ভারযুক্ত কর পদ্ধতি ব্যবহার করতে চায় তাহলে কি হবে? কোম্পানি ভারযুক্ত কর পদ্ধতি ব্যবহার করার জন্য আমাকে কি করতে হবে দেখো আগে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই 5,000-কে 4 দিয়ে গুণ, তাহলে কত হয়? এবং আমাদের 11,000-কে 5 দিয়ে গুণ, ঠিক আছে? এটা করলে কিন্তু আমাদের মোট পণ্যের মূল্য বের হয়ে যাবে, এবং এটাকে ভাগ দিব আমরা 5,000 যোগ হচ্ছে 11,000, অর্থাৎ আমি এটাকে ভারযুক্ত দর বের করতেছি। হ্যাঁ, ভারযুক্ত দর বের করতেছি, তাহলে একবারে বের হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 20,000 প্লাস 55,000, এটা ভাগ করবো আমরা 16,000 দিয়ে। তাহলে 75,000-কে যদি ভাগ করি আমরা 16,000 দিয়ে, তাহলে দর বের হয় 4.4
6875। হ্যাঁ, এখন আমরা এই ভারযুক্ত দর বের করেছি, তাহলে আমাদের কিন্তু এখানে দেখো ভারযুক্ত এককের ব্যয় হবে 4.6875, আমাদের এটা কিন্তু সত্য হলো। তারপর আমরা এখানে সমাপনী মজুদ পণ্য, যেটা আমরা প্রথম পদ্ধতি বের করেছিলাম, উপরেরটা কত একক ছিল 6000। তাহলে আমরা যদি এই সমাপনী মজুদ বের করি, এখন এই ভারযুক্ততে সমাপনী মজুদ, এই যে 6000কে আমরা গুণ দিব এই 4.6875 দিয়ে, তাহলে আমাদের বের হয় 28125 টাকা। এটা কিন্তু সমাপনী মজুদ, এটাও কিন্তু আমাদের এখানে ঠিক আছে। তাহলে ভারযুক্ত গড় পদ্ধতির মধ্যে দর হচ্ছে একটা, সমাপনী মজুদ হচ্ছে একটা। সমাপনী, আর প্রথমে বলা ছিল সমাপনী মজুদের মূল্য হ্রাস পাবে 6000। আমাদের আগে সমাপনী মজুদের মূল্য কত ছিল? সমাপনী মজুদের মূল্য আগে ছিল আমাদের এখানে 30000, এটা ছিল আমাদের আগে সমাপনী মজুদের মূল্য ফিফুর মধ্যে। আর ভারযুক্তের মধ্যে সমাপনী মজুদের মূল্য হচ্ছে আমাদের 28000। সো এই দুইটার পার্থক্য কিন্তু 5000 নয়, তাহলে এটা কিন্তু ভুল কথা। তাহলে উত্তর হবে 2 এবং 3, 2 এবং 3। নেক্সট প্রশ্নে 29 নাম্বার, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল হচ্ছে 30,000 টাকা, প্রত্যক্ষ মজুরি হচ্ছে 7,000 টাকা, কারখানা ভাড়া 4,000, মুখ্য ব্যয় 53,000, পরোক্ষ মজুরি 3,000, অফিস কর্মচারী বেতন হচ্ছে 6,000। কারখানা উৎপাদন ব্যয় কত? তো কারখানা উৎপাদনের জন্য আমরা জানি যে ব্যবহৃত কাঁচামাল প্রয়োজন হয়, তাহলে প্রত্যক্ষ মজুরি যোগ করলে মুখ্য ব্যয় বের হয়। আর আমাদের প্রশ্নে মুখ্য ব্যয় স্পষ্ট করে আগে দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে কি করতে পারি, এই মুখ্য ব্যয় দেওয়া আছে এখানে 53,000, মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কি কারখানা ও পরিব্যয়গুলো। কারখানা ও পরিব্যয় আছে কয়টা? আছে দুইটা আছে, একটা হচ্ছে কারখানা ভাড়াও আছে আমাদের এখানে 4000, আর আছে আমাদের পরোক্ষ মজুরি। পরোক্ষ যে কোনো খরচ কিন্তু কারখানার আমরা জানি, পরোক্ষ মজুরি হচ্ছে 3000। তাহলে এই 7000 যোগ করলে আমাদের উত্তর বের হয়ে যাবে 53,000, আর এই 7000 যোগ করলে 60,000 টাকা। এই হচ্ছে এখানে যে প্রত্যক্ষ মজুরি, এটা কিন্তু মুখ্য ব্যয়ের আগে ব্যবহার করা হতো, যেহেতু মুখ্য ব্যয় দেওয়া আছে, প্রত্যক্ষ ব্যয়ের মজুরির কোনো প্রয়োজন নেই, কাঁচামালেরও প্রয়োজন নেই, মুখ্য ব্যয়ের মধ্যে কাঁচামালের ব্যয় থাকে। আর বেতন কিন্তু কর্মচারীর বেতন কিন্তু অফিস কর্মচারীর বেতন, অফিসের প্রশাসনিক খরচ হিসেবে সেটা সবার শেষের দিকে ব্যবহার হবে, সো এটা এখানে আসবে না। উত্তর হচ্ছে আমাদের 60,000 টাকা। যেহেতু কারখানা ব্যয় বলছে, সুতরাং কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়, কারখানা উৎপাদন ব্যয়। আমাদের লাস্ট প্রশ্নে হচ্ছে যেটা বলা আছে সেটা হচ্ছে চলতি অনুপাতের উদ্দেশ্য কোনটি? চলতি অনুপাতের উদ্দেশ্য হচ্ছে দায় পরিশোধের যে ক্ষমতা সেটা প্রকাশ করার জন্য। আজকে এখানে অপশন নেই, তার বিকল্প উত্তর হচ্ছে চলতি অনুপাতের দায় পরিশোধ, এই তারল্য প্রদর্শন করা, প্রদর্শনের কতটুকু তারল্য রয়েছে সেটা জানা যায়। এবং মূলত এটার উদ্দেশ্য ছিল দায় পরিশোধের ক্ষমতা, চলতি দায় পরিশোধের ক্ষমতা, চলতি দায় পরিশোধের ক্ষমতা যে যাচাই করা হয়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু অপশনে না থাকার কারণে সেটার বিকল্প হিসেবে তারল্য প্রদর্শন বোঝানো হয়েছে, তারল্য প্রদর্শন। আশা করি তোমরা এই 30টি এমসিকিউ আমি তোমাদেরকে একেবারে বুঝিয়ে কমপ্লিট করার চেষ্টা করেছি। সকলের জন্য শুভকামনা রইল, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।